Copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. আসুন Why are you touching me? আপনার কি হচ্ছে কি? অস্পৃশ্য আমি No, no, no. You cannot touch me. You cannot touch me. Remember, you have to maintain your dignity. সর্বপ্রথম আপনি এসে এখানে হাজির হলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না, বিষয়টা কি বলবেন? ভয় পেয়েছে কি? আজকে এই বিষয় নিয়ে আমি বলতে চাইছি না। আজকে সমস্ত বাঙালিদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য রাস্তায় নেমে পড়ুন। কারণ আপনাদের বাপদাদারা ইংরেজদেরকে তাড়িয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছে। কারোর করুণা বা ভিক্ষার দ্বারাই এই দেশের স্বাধীনতা আসেনি। এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন সবাই লড়াই করেছে। কি বলবেন যে নওশাদ সাহেবকে দেখে বারংবার বক্তব্য দিতে কিছু মানুষ হিসেবে তারা দাবি করেন যে কাপন বেঁধে ময়দানে নামবো। আজকে সেই তেমনই দেখলাম, কাপন বেঁধে, কাপন কালারের পাগড়ি বেঁধে আজকে দেখলাম যে আপনারা নমিনেশন জমা দিতে আসছেন। কি বলবেন, বিষয়টা কি? দেখুন, কাফনের রং সাদা আর আমার পাগড়ির রং সাদা। যদি কাফন না পাওয়া যায়, পাগড়ি দিয়ে কাফন করা যেতে পারে, আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা বলছি, এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুট হয়েছে। এখানকার মানুষ, বাঙালিরা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে না। আজকের আমাদের লড়াই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। সেই জন্য সমস্ত বাঙালিদের কাছে বলছি, আপনাদের বাপদাদারা এই লড়াই করে ইংরেজদেরকে হটিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছে। আজকের আবার সেই ইংরেজদের দালাল আমাদের দেশটাকে দখল করে রেখেছে। সময় হয়ে এসছে ইংরেজদের দালালকে দেশ থেকে তাড়া করুন। আবার এখানকার যারা ভূমিপুত্র, আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল ট্রাইব, আমরা সংখ্যায় 98%। আজকের আমাদের বাংলাতে গণতান্ত্রিক অধিকার নেই। এই 2% মানুষ যারা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কন্ট্রোল করছে, এদের হাত থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি এই 98% ভূমিপুত্রদের হাতে ট্রান্সফার করতে হবে। রিজার্ভ ব্যাংকে এই 2% মানুষ তালাচাবি মেরে রেখেছে। রিজার্ভ ব্যাংকের যে অর্থ, সেই জনগণের হাতে তুলে দিতে হবে। ভারতীয় সংবিধান অনুযায়ী বলা হয়েছে, দেশের প্রতিটি মানুষের হাতে অর্থ তুলে দেওয়া হবে। এই আরএসএসরা রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে, যাতে আদিবাসীরা, সংখ্যালঘু মুসলিমরা, শিডিউল কাস্টরা, শিডিউল ট্রাইবরা, অর্থাৎ এদেশের ভূমিপুত্রদের হাতে অর্থ যাতে না যায়, এই আরএসএস রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে। তাই সেই তালাচাবি খোলার আজকের প্রবন্ধ শুরু করেছে। এই রাজনৈতিক সংগ্রাম চলবে যতক্ষণ না রিজার্ভ ব্যাংকের তালাচাবি আমরা খুলে দেশের মানুষের কাছে অর্থ পৌঁছে দিতে পারছি। ও কি সন্ত্রাস চালাচ্ছে জানি, ও সন্ত্রাস চালাচ্ছে ডায়মন্ড হারবারে। আমার পর 16 রাউন্ড গুলি চালিয়েছে অভিষেক ব্যানার্জির গুন্ডারা। এই অভিষেক ব্যানার্জিকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাব, প্রয়োজনে রাষ্ট্রের সঙ্গে নিয়ে যাব। এই পশ্চিমবঙ্গে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, প্রতিটি অফিসারের নাম যেমন আমরা রাষ্ট্রের সঙ্গে পাঠিয়েছি, প্রতিটা থানার এসপিকে পাঠিয়েছি, প্রতিটা থানার এমএলএ এমপিকে পাঠিয়েছি, প্রতিটা পঞ্চায়েতের সদস্যকে পাঠিয়েছি, আবার তাদের নাম পাঠাবো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, পরবর্তীকালে রাষ্ট্রের সঙ্গে পাঠাবো। চারজন আসুন। Why are you touching me? আপনার কি হচ্ছে কি? অস্পৃশ্য আমি No, no, no. You cannot touch me. You cannot touch আপনি me. অস্পৃশ্য No. You are terrorizing me. নট এট অল কাম So you are honorable candidate. so why are you pushing me? I am not pushing you, I am showing You are the pushing. Any problem? চলুন Manuda? You are pushing me. Any problem? You have no right to push the Any problem? member. You have to maintain your dignity. আপনারা দেখতেই পাচ্ছেন কি ঝাঝালো বক্তব্য, একেবারে সত্যি একেবারে ঝাঝালো বক্তব্য। আপনাদেরকে পরিচয়টা দিয়ে দিইনি, কে বলুন তো? ইনি হচ্ছে ডায়মন্ড হারবারের প্রার্থী, আইএসএফের প্রার্থী, নওশাদ সিদ্দিকীর ফেভারিট প্রার্থী। ডায়মন্ড হারবার থেকে তাকে লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে, অর্থাৎ প্রার্থী করা হয়েছে আইএসএফ থেকে। সে হচ্ছে একটা আইনজীবী, সে ভালো একটা এডুকেটেড। তার কথাবার্তা শুনেই বুঝতে পারছেন আপনারা, তার আইন সম্বন্ধে, সংবিধান সম্বন্ধে, হ্যাঁ তার পুরো ব্রেনে তো সব ভরা আছে, আইন কী জিনিস, সংবিধান কী জিনিস। সে কেসের ভিতরে নিজে লড়াই করে, সে একটা আইনজীবী। তাকেই কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী করেছে, হ্যাঁ, ডায়মন্ড হারবার। একটা প্রশ্ন এখানে আপনাদেরকে উত্তরটা না দিলে হয়তো বুঝতে পারবেন না। নওশাদ সিদ্দিকী কিন্তু ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে কিন্তু অনেক দিন আগে থেকেই কিন্তু দাঁড়াবো করে শেষ পজিশন কিন্তু নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ালো না। কেন দাঁড়ালো না সেটা নিয়ে আপনাদেরকে একটু আগে ক্লিয়ার করা দরকার।
কারণ কমেন্ট ওখান থেকে আসবেন যে নওশাদ সিদ্দিকীর প্রার্থী সে কেন দাঁড়ালো না, সেটা আপনাদেরকে ক্লিয়ার করা দরকার আছে। দেখুন, একটা দল যখন থাকে তার দলে কিন্তু রাজ্য সভাপতি থাকে এবং যারা বড় বড় দলের দায়িত্বে আছে তারা কিন্তু তাদের কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত। হ্যাঁ, তারা যে সিদ্ধান্তটা দিবে সেটাই কিন্তু দল চলে। নওশাদ সিদ্দিকী আজকে একটা এমএলএ আইএসএফের বলে যে নওশাদ সিদ্দিকী যেটা বলবে সেটা করবে, এরকম করে দল চলতে পারে না, কোনোদিনই পারে না। দেখুন, আইএসএফ মানে কিন্তু নওশাদ সিদ্দিকীকে চেনে। পশ্চিমবাংলার মানুষ অর্থাৎ বাংলার মানুষ কিন্তু আইএসএফ মানে নওশাদ সিদ্দিকীকে চেনে, নওশাদ সিদ্দিকী মানে আইএসএফ, কাউকে কিন্তু চেনে না, তার কারো কিন্তু সেরকম পরিচিতি নেই। কিন্তু যেখানে দেখবেন যে নওশাদ সিদ্দিকী যাচ্ছে সেখানে কিন্তু জনজোয়ার, প্রচুর ভিড়, হাজার হাজার মানুষ সেখানে। কিন্তু যেখানে নওশাদ সিদ্দিকী যাচ্ছে না, তার কর্মীরা যাচ্ছে, হ্যাঁ তার প্রার্থীরা যাচ্ছে, সেখানে কিন্তু কয়েকশো মানুষ, হাতে গোনা কয়েকশো মানুষ। 26-এ যে বিধানসভা ভোট আছে সেই কিন্তু ঘর গোছাচ্ছে, তার দলের কিন্তু যারা তার দলের কিন্তু যারা রাজ্যের দায়িত্ব আছে তারা কিন্তু আমাদের মতো সাধারণ যারা ভোটার তাদের কিন্তু চিন্তাভাবনার সাথে তাদের চিন্তাভাবনা কিন্তু এক থাকবে না, তারা সবসময় 5-10 পা এগিয়ে থাকবে। কিন্তু আজকে যদি নওশাদ সিদ্দিকী তার যে দলের যে রাজ্য সভাপতি, হ্যাঁ বিশ্বজিৎ মাইতি, তারাই কিন্তু একটা মিটিংয়ে বলেছে আজকে নওশাদ সিদ্দিকীকে কিন্তু আজকে টিকিট দেওয়া হয়নি বা লোকসভাতে দাঁড় করানো হয়নি, তার একটাই কারণ, নওশাদ সিদ্দিকীকে যদি ডায়মন্ড হারবারে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে যে বাকি আমরা লোকসভাতে যাদেরকে টিকিটগুলো দিচ্ছি তাদের প্রচার করবে কে? অর্থাৎ তাদের তো প্রচারে মানুষ হবে না, কারণ নওশাদ সিদ্দিকী যদি সেখানে না যায়, এই বাংলার বুকে তো আইএসএফ মানে নওশাদ সিদ্দিকীকে চেনে, তাদের প্রচারে তো নওশাদ সিদ্দিকী সময় দিতে পারবে না, কারণ যখন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে সেখানে কিন্তু প্রচারে ব্যস্ত থাকবে। তাদের কিন্তু চিন্তা ভাবনা এরকম আছে। কিন্তু সেই কারণে নওশাদ সিদ্দিকী আজকে দাঁড় করায়নি, তার দল থেকে কিন্তু পারমিশন দেয়নি, হ্যাঁ অনুমোদন দেয়নি তার দল থেকে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা অনেকেই হয়তো ভাবছি যে বিজেপি থেকে টাকা খাচ্ছে, টিএমসি থেকে টাকা খাচ্ছে। আজকে দেখুন, যখন নওশাদ সিদ্দিকী দাঁড়াবে বলেছিল অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে, তখন কিন্তু অনেক কিন্তু টিএমসির পাছাটা গুন্ডারা কিন্তু বলেছিল যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছে টাকা খেয়েছে, বিজেপির কাছে, সেই কারণে এত বিরোধিতা করছে অভিষেক ব্যানার্জির। আর আজকে দেখুন, আজকে কিন্তু নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে না বলে তৃণমূলের কিছু পাচাটারা বলছে যে হ্যাঁ ভয় দাঁড়াচ্ছে না, আর বিজেপির কিছু পাচাটা আছে তারা কিন্তু বলছে যে আজকে তৃণমূলের কাছে টাকা খেয়েছে, হ্যাঁ টিএমসির কাছে টাকা খেয়েছে আজকে আইএসএফ। আরে খাবে কতজনের কাছে টাকা? তো আপনাদের এই ভুল ধারণাটা আশা করছি ভাঙতে পেরেছে। আর আজকে দেখতেই পাচ্ছেন মজনু লস্কর, তার সত্যি আইএসএফের প্রার্থী, নওশাদ সিদ্দিকীর ফেভারিট প্রার্থী দেখেছেন তাদের শিক্ষার যোগ্যতা বা তারা কত এডুকেটেড, তারা আইন সম্বন্ধে সংবিধান সম্বন্ধে জানে, তারা মূর্খের মতো না। এই যে আজকে শাসক দলের মতো না, আজকে দেখুন রচনাকে দাঁড় করিয়ে দিয়েছে, আজকে যে সিনেমা করতে ভালো জানে বা যে ভালো অভিনেতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে। এদের সংগঠনটা অল্প দিনের হতে পারে আইএসএফ, কিন্তু তারা কিন্তু যাদেরকে প্রার্থী করেছে তাদেরকে ভালো করে তদন্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি আছে কিনা, তারা কোনো 2 নম্বরে কাজে যুক্ত কিনা সেই কিন্তু তাকে ভালো করে তদন্ত করেছে। হ্যাঁ, তাদের সংগঠন অল্প দিনের হতে পারে, কিন্তু যেখান থেকে তারা উঠে আসছে আজকে তারা পথে কোনো অভিনেতাকে, কোনো রচনার মতো কিছু মহিলাকে আজকে দাঁড় করিয়ে দিতে, হ্যাঁ যাদের ফ্রেশ ভ্যালু আছে, বাংলা কথায় বলা যেতে পারে যাদের ফ্রেশ ভ্যালু আছে তাদেরকে দাঁড় করিয়ে দিতে পারতো, কিন্তু সেটা করবে না। কারণ তাদেরকে তারা দাঁড় করিয়েছে যারা জিততে পারলে এবং তার যারা জনগণের কাজ করবে। আজকে ভালো মাথায় চিন্তা করুন তো, একটা ভালো ব্রেনে আপনারা চিন্তা করুন ঠান্ডা মাথায়, আজকে রাতে ঘুমানোর সময় যদি আপনারা ভাবেন যে রচনা যদি আজকে যেতে, হ্যাঁ সে 2 নম্বর 1 ছেড়ে কি জনগণের সেবা করতে আসবে? কোনোদিনই না, সে ওটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে সপ্তাহে 6 দিন। হ্যাঁ, আর এই যে আজকে যারা অভিনেতা যাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে তৃণমূল এবং বিজেপি, যারা ভালো অভিনেতা যাদের ফ্রেশ ভ্যালু আছে, যারা প্রচারে গেলে হাজার হাজার মানুষ আসছে, শুধু তাদেরকে প্রার্থীরা তুলতে হবে, সিটটা আমাদেরকে কী করে তোলা যায়। তারা হচ্ছে একেবারে ক্ষমতা দখলের লড়াইয়ে পড়ে গেছে। আর আইএসএফের চিন্তা ভাবনা আলাদা, তারা ক্ষমতা দখল নয়, তারা সমাজ পরিবর্তনের লক্ষ্যতে এগিয়ে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য শাসক দলের আর আইএসএফের, এটাই হচ্ছে পার্থক্য। যারা সমাজের জন্য কাজ করবে, হ্যাঁ যারা আইন সম্বন্ধে, যারা সংবিধান সম্বন্ধে, সংবিধানকে সম্মান করতে পারবে এবং সংবিধান সম্বন্ধে জ্ঞান আছে, তাদেরকে কিন্তু আইএসএফ প্রার্থী করেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন জটা আইএসএফ থেকে প্রার্থী করা হয়েছে, আং বাং চাং কিন্তু কাউকে প্রার্থী করা হয়নি।
নূর আলমকে প্রার্থী করা হয়েছে যাদবপুরে, সেও কিন্তু একটা এডুকেটেড, বিশাল হাই এডুকেটেড এবং সে কিন্তু বড় একটা আইনজীবী, সেও কিন্তু একটা আইনজীবী। যাদের আইন সম্বন্ধে জ্ঞান আছে, যাদের সংবিধান সম্বন্ধে জ্ঞান আছে, তাদেরকে কিন্তু প্রার্থী। মুর্শিদাবাদ থেকে যে হাবিব শেখকে প্রার্থী করা হয়েছে, সে কিন্তু এক্স আর্মি, আপনারা জানেন। যাকে তাকে কিন্তু প্রার্থী করে না আইএসএফের, এটা হচ্ছে লক্ষ্য যে হ্যাঁ যাদের সংবিধান সম্বন্ধে জ্ঞান আছে তাদেরকে প্রার্থী করেছে। তারাও কিন্তু পারতো যে ক্ষমতা দখলের লড়াই কিন্তু তারা করতে আসেনি, তারা সমাজ পরিবর্তনের লড়াই করতে এসেছে আজকে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে, আর এই যে মজনুল লস্কর তার কত সুন্দর ঝাঁঝালো বক্তব্য দেখতে পাচ্ছেন, পুলিশের সাথে কথা বলছে, তো দেখুন মনে হচ্ছে একবার হৃদয়টা ঠান্ডা করার মতো, কত টান করে কথাগুলো বলছে। হ্যাঁ জনগণের হয়ে কী হয় দেখেন, অল্প দিনে কিন্তু সে কিন্তু বাংলার মানুষের মন জয় করে ফেলছে। হ্যাঁ বাংলার মানুষের মন জয় করে ফেলছে, তার বক্তব্য হলো ঝাঁঝালো বক্তব্য। সত্যি আগামী দিনে হয়তো এরাই বিকল্প, হয়তো সংগঠনটা বড় করতে দেরি লাগবে, কিন্তু আগামী দিনে কিন্তু এরাই বিকল্প রাস্তা বাংলার বুকে। যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আজকে যদি দেখতে পান তৃণমূলের কিন্তু অর্ধেক কর্মী কিন্তু বিজেপিতে ঢুকে আছে, আর বিজেপির কিন্তু অর্ধেক কর্মী আজকে টিএমসিতে ঢুকে আছে। কাকে বিজেপি কাকে তৃণমূল বলবেন আজকে আপনারাই বলুন। আজকে যদি বিজেপি ক্ষমতায় আসে, এই যে টিএমসির মানুষগুলোই তো যাচ্ছে, বিজেপি তো আর আলাদা কিছু না, এই তৃণমূলের কর্মীরাই তো হয়তো ঢুকে আছে। কি করে সমাজ পরিবর্তন হবে? সমাজ পরিবর্তন করতে গেলে নতুন মুখ আনতে হবে। হ্যাঁ সমাজ পরিবর্তন করতে গেলে নতুন নেতা তৈরি করতে হবে। এত টিএমসি থেকে চলে আছে বিজেপিতে, বিজেপি একটা ওয়াশিং মেশিন হয়ে গেছে। হ্যাঁ বিজেপি থেকে যত বড় দুর্গন্ধ একটা 2 নম্বরে একটা নেতা যাক বিজেপিতে, সঙ্গে সঙ্গে বিজেপিতে যেন ওয়াশিং মেশিনের মতো একবারে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে সে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে। এটা সমাজ পরিবর্তন হতে পারে না, এটা সমাজ পরিবর্তন হতে পারে না। আগামী দিনে সমাজ পরিবর্তন করার জন্য আইএসএফই যথেষ্ট, এরাই হচ্ছে বিকল্প। তা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এবং মজনুল লস্করের বক্তব্য আপনাদের কেমন লাগলো, কতটা যুক্তিসঙ্গত, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।